হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফজলুল বাড়ি বলছি অস্ট্রেলিয়া থেকে। জি ভাইয়া বলুন। আজকে আদালতের কার্যক্রম কি আপনি খেয়াল করেছেন? আমি এগুলা খেয়াল করি না। কি হয়েছে বলেন, আপনি মুখে শুনি। আপনার বিচার হচ্ছে, আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি খেয়াল করেন না? এটা তো জানি ফাঁসি দিবে, 1400 বার ফাঁসি দিবে আমাকে। এতে প্রথম থেকে আপনি খেয়াল করেন না কেন? মাঝে মাঝে খেয়াল করেন এটা? আমি এটা খেয়াল করিনি, কারণ ফাঁসি তো দিবে, অর্ডার তো দিবেই, আর কিছু করার আছে? আমাকে উকিল রাখতে হলে আমাকে সারেন্ডার করে যে উকিল রাখতে হবে, আমাকে সারেন্ডার করে দিলে তো ফাঁসি কনফার্মই হয়ে গেল। মানে আপনাকে, যেহেতু আপনি তার নিয়ন্ত্রণের বাইরে, আপনাকে ফাঁসি দিয়ে কোনো আপনার কোনো লাভ নেই। হুম। আপনাকে ফাঁসি দিয়ে তো ফাঁসি দেওয়ার কার্যকর করতে পারতেছে না সে। হয়ে গেল অর্ডার। আর এমনি তো এই মামলার কোনো নোটিশ আপনার ঠিকানা কি কখনো পাঠানো হয়েছিল? না, আমরা কিছু পাইনি। মানে আপনার আপনার আমার বাসায় তো কেয়ারটেকার থাকে, তারাও তো জানে না। তারাও জানে না সেটা। এই মামলায় তারা বলছে, আজকে যেটা বলছে আর কি, তারা যে এরকম যাদের বিরুদ্ধে এই তারা অভিযোগগুলা প্রমাণ করতে পারছে, তাদের কোনো ধরনের অনুশোচনা তারা কোনোদিন দেখে নাই। হুম। উল্টো তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে। এই কথাগুলো তো আজকে তারা বলছে। কেন? আমরা কোথায় কখন বললাম? আমরা তো এরপরে পালিয়ে বেড়াচ্ছি। রাজসাক্ষীর বিষয়টাকে নিয়ে আপনি কিভাবে বলেন? আপনার আপনার অধীনে একজন আইজিপি ছিলেন, উনি আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন। আমার বলার কিছু নেই। উনি বাধ্য হয়ে দিয়েছেন একটু। হয়তো উনি দৃঢ় চেতা নয়, হয়তো মানে সহ্য করতে পারেন নাই, সেই জন্যই দিয়েছেন, বাধ্য হয়ে দিয়েছেন। সবই তো তাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলবে। তাকে দিয়ে রাজসাক্ষী বানাবে, এটাও তাদের প্রেসক্রিপশনে ছিল, সেই জন্যই তাকে রাজসাক্ষী বানিয়েছে। আমার শুরুর দিকে একজন পুলিশ অফিসার বলেছেন আর কি, তারা দুইজন একসাথে ছিলেন। উনি হঠাৎ করে ইনি রাজসাক্ষী যিনি হলেন, হঠাৎ করে উনি তাকে বললেন, আমি কিন্তু আইনের কাছে আত্মসমর্পণ করব কালকে। তাতেই উনি সমর্পণ করেছেন দেখি। ওনার ধারণা ছিল যে অন্যান্য বাহিনী প্রধান, যেমন বিজিবি প্রধান, তারও তো কিছু, তার নামে তো কোনো এলিগেশন আসেনি। সেনাবাহিনী প্রধান তিনিও তো এই নিয়ন্ত্রণে ছিলেন, ওটাকে কি বলে, আইন শৃঙ্খলা বাহিনীর শেষমেশ নিয়ন্ত্রণে তারাও তো কাজ করছেন। আনসার বাহিনী প্রধান তারাও তো ছিল। র্যাবের প্রধান ছিল, তাদের নামে মানে আইসিটি মামলা হলো না, হলো শুধু ওনার নামে। সেই জন্যই ওনাকে একটা প্ল্যান করেই তাকে দিয়ে রাজসাক্ষী করবে। সেই জন্যই আমি এটা ধারণা করছি আর কি। এটা ধরুন, এই যে আপনি কোথাও বলুন, অনেকগুলো বাহিনী ছিল বাংলাদেশে, তারা সবাই আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিল। বিশেষ করে রামপুরার ওই এলাকায় সেনাবাহিনীর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রামপুরা এলাকা ছিল, যাত্রাবাড়িতে ছিল, সেনাবাহিনী মানে সব জায়গায় ছিল, মোহাম্মদপুরে ছিল, সব জায়গায় তো সেনাবাহিনী ছিল। সবাই টার্গেট করলো পুলিশকে একমাত্র। হ্যাঁ, সবাই টার্গেট করলো পুলিশকে, পুলিশকে হত্যাও করলো। পুলিশকে হত্যা করার পরে তাদেরকে মানে মানে এক ধরনের মানে পুলিশ পাঠা বানিয়ে দিল। এই তাদেরকে এই সমস্ত দোষী বানিয়ে দিল। তো গুলি তো আরো অনেকেই করেছে, আনসার করেছে, বিজিবি করেছে, আর্মি করেছে, যারা যারা এই নিয়ন্ত্রণের দায়িত্বে ছিল সবাই তো গুলি করেছে। এবং সবগুলির হেড অফ দা মানে হুকুমের আসামি আপনাদের করা হলো, যে আপনাদের নির্দেশে তারা গুলি করেছে। পুলিশের কোনো নির্দেশনা দিতে হয় না, পুলিশের আইনেই সেই রকম। পুলিশ সেলফ ডিফেন্স এবং সম্পত্তি রক্ষার্থে যখন 400-রও বেশি পুলিশ থানা লুট হয়ে গিয়েছে, অস্ত্রপাতি নিয়ে গিয়েছে, তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করতে বাধ্য হয়েছে। আর তারপরে
এই এই খুন তো ওই যে যারা আন্দোলন করছে তারাই খুন হয়েছে নাকি, পুলিশ খুন হয়েছে, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা খুন হয়েছে, তাদেরকে প্রকাশ্যে গুলি করেছে। মানে অনেকটা তো ভয়াবহ যুদ্ধ রাস্তায় 4 তারিখে করে হয়েছে। সেখানে সেখানে গুলিতে আমাদের ছাত্রলীগ, আমাদের কি বলে আওয়ামী লীগের যথেষ্ট লোক সেই আহত নিহত হয়েছে। সেইগুলির বিচার নাই, বিচার শুধু এইখানেই। আর বিচারের ফিগার গুলো তো কখনো বলে 1400, সরকারি গেজেটে বলে 800, ইসে বলে ওই যে আন্তর্জাতিক ইসে বলে 1100। মানে কোন ফিগারই কোন ফিগারের সঙ্গে মিল নেই। তারপরে এমনও হয়েছে, এমনও দেখা গেছে যিনি মামলা করছেন তার বাবা মা সে আসা হাজির হয়েছেন, আমি মরি নেই। এমনও হয়েছে সে মারা গেছে ওই যে কোভিডে 2020-এ, তার নামে আমার চালিয়ে দিয়েছে, এই এই মামলা চালু করে দিয়েছে। এগুলি তো প্রপার ইনভেস্টিগেশন কোনোটাই হয়নি, কোনোটারই প্রপার ইনভেস্টিগেশন ছাড়া এটা কি বলে আইসিটি কোডটাও আমাদের যুদ্ধ অপরাধীর জন্যই এটা তৈরি করা হয়েছিল। এবং যারা আপনি তো নিশ্চয়ই অবগত আছেন যে যুদ্ধ অপরাধীর সঙ্গে সঙ্গে যারা নাকি জ্বালাও পোড়াও করেছিল সেই সময় হাজার হাজার মানুষকে মেরে ফেলেছিল, আপনার গ্রামের পর গ্রাম আগুন দিয়ে ধরিয়ে দিয়েছিল। এগুলো নিশ্চয়ই আপনার না দেখলেও ইতিহাসে পড়েছেন। এক চুকনগরী 22,000 লোকের এবং একদিনে 5,000 লোকের মেরেছিল। 22,000 লোক চুকনগর, যশোরে চুকনগরী গুলি করে মেরেছিল। তো সেইগুলোর জন্যই এই এই আইসিটি কোডটা হয়েছিল। সেইখানে যারা ছিল তাদের বিচার হয়েছে। আর আজকে মানে মেটিকুলাস প্ল্যান অনুযায়ী যারা এইখানে আসছে তারা করতেছে এই আইসিটি মামলায় আমাদেরকে সাজা দিচ্ছে। এটাই হলো সবচেয়ে বেশি মানে একটা উল্লেখযোগ্য বিষয়। এই দেশটার জন্য আপনি যুদ্ধ করেছিলেন, এই দেশটার জন্য আপনার সেই বয়সে আপনি অস্ত্র হাতে নিয়েছিলেন, সেই দেশে স্বাধীন করলেন আপনারা। সেই স্বাধীন দেশে আপনাদের আজকে ফাঁসি দেওয়া হচ্ছে এবং তাদের নেতৃত্বে যারা 71-এর স্বাধীনতার বিপক্ষে ছিল তারা। জি জি, সেটাই দেশবাসী দেখবে সেটা। আপনার ছেলের কি অবস্থা সর্বশেষ? আমার ছেলে তো মানে আমি মিডিয়াতে কথা বললে আর একটা মামলা দেয়, আমি সেই জন্যই তো মিডিয়াতে কথা বলি না, আপনি জানেন সেটা। মামলা দিয়ে তারপর মামলা দিচ্ছে, জেলখানায় আছে। এমনি কতটা মামলা তার বিরুদ্ধে এখন? মানে কত তো সংখ্যা নির্দিষ্ট করা, কালকেও একটা দিয়ে দিতে পারে। তো এটা এই পর্যন্ত আমি শুনেছি 11টা। 13 তারিখে একটা দিন ঠিক করা হয়েছে রায় ঘোষণা করার, 13 তারিখে, 13 নভেম্বর। হ্যাঁ শুনেছি সেটা। আপনাদের কোনো প্রোগ্রাম আছে এই রায়ের বিরুদ্ধে? আমরা কি প্রোগ্রাম করবো? আমরা তো আমাদের এইখানে অবস্থান করছি। এখন দেশের জনগণ যদি কোনো প্রোগ্রাম করে সেটা করতে পারে। বা দেশে আপনি কোনো মামলা করতে পারতেছেন না এর বিরুদ্ধে? বাইরে কোনো ধরনের আদালতে আইনের আশ্রয় নেওয়ার কোনো চিন্তা চেষ্টা আপনাদের আছে? এটা তো আমার জানা নাই বাইরে কোনো আদালত, এইরকম আদালত আছে কিনা এটার বিরুদ্ধে আমরা করতে পারি, সেটা আমার জানা নেই। আন্তর্জাতিক আদালতে যেগুলো বাইরে মামলাগুলো হয় সেগুলো তো চেষ্টা চলছে আমাদের। অনেকেই সেই মামলায় করেছে। এই কোর্টটা নিয়ে, এই কোর্টটা যে অবৈধ সেইটা নিয়ে মামলা করেছে। এই কোর্ট তো এখানে জেনোসাইড হয় নাই, এখানে যুদ্ধ অপরাধের ঘটনাও ঘটে নেই। কাজে এই কোর্টটা কতখানি বৈধ সেটা নিয়ে আজকে প্রশ্ন আসছে এবং সবাই এটা নিয়ে কথা বলছে যে এই কোর্টে কিভাবে এই ট্রাইলটা হয়। তো মোটামুটি এই আপনার আদালতটাকে অবৈধ বলছেন, আদালতের এখতিয়ার বহির্ভূত আদালত বলছেন, এবং এই আদালতের কোন রায়কে, কোন সিদ্ধান্তকে আপনারা পরোয়া করেন না। সিদ্ধান্ত দিবার মানে
দলত হিসাবে এই ধরনের সিদ্ধান্ত তারা বৈধ সিদ্ধান্ত দিতে পারে না। আমরা এটাকে মানে আমলে আনি নাই। অনেকে আশঙ্কা করছেন এই আদালতের এই রায়ের পরে আপনাদের নেতা কর্মীরা এর প্রতিবাদ তৈরি করতে পারেন, দেশে একটা পরিস্থিতি তৈরি হতে পারে। দেখুন, এটা তো হতেই পারে, সেটা তো আমি এখান থেকে বলতে পারবো না। আমি তো আর দেশে অবস্থান করছি না। সেই ক্ষেত্রে প্রতিবাদ করতেই পারে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনার মুক্তিযোদ্ধা সহকর্মীদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে আপনার কোনো আহ্বান আছে? আমার তো এইটাই যে অবৈধভাবে একটা বৈধ সরকারকে যেরকম ভাবে তারা সরিয়ে দিল, তারপরে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের যাখানে যা ছিল বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব লুটপাট করে আগুন ধরিয়ে আমাদের হাজার হাজার আমাদের নেতা কর্মীকে মেরে ফেলে পুড়িয়ে এবং কুপিয়ে মেরে ফেলছে। এবং আজকে হাজার হাজার মামলা আমাদের নেতা কর্মীদের নামে, এবং আমাদের শত কয়েক হাজার নেতা কর্মী আমাদের কারাগারে। শুধু সেইটাও নয়, আবার এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি দেশটাকে একটা কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছিলেন, $200 পার ক্যাপিটাল, $265 পার ক্যাপিটাল ইনকাম থেকে $2800-2900 নিয়ে গিয়েছিলেন, তাকে আজকে ফাঁসি দিবে। বাংলাদেশটাকে বদলিয়ে দিয়েছিলেন, উনি বলছিলেন বদলে দিবেন, সেই বদলিয়ে দিয়েছিলেন, তাকে আজকে ফাঁসি দিবেন। আমরা এটা দেশের জনগণ যদি এটার বিরুদ্ধে কিছু করে, এটা করতেই পারে, এখান তো আমাদের কিছু বলার তো নাই। আমি মনে করি দেশের জনগণ এটার সিদ্ধান্ত নেবে। এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে গতকালকে বাংলাদেশে বিশেষ একটা ঘটনা ঘটছে। কিশোরগঞ্জের একজন বিএনপি নেতা এই অবস্থায় আওয়ামী লীগে যোগদান করেছেন উনি। জি জি জি, সেটা আমি দেখেছি। যেখানে আওয়ামী লীগের লোকজন দাঁড়াতে পারছে না, বিএনপির লোকজন এসে আওয়ামী লীগে জয়েন করছে তারা। আপনি এটাও তো দেখছেন, 50 জনে মিছিল করতো, এখন হাজার হাজার লোকে মিছিল করছে। এত এত অত্যাচার করছে রাস্তায়। মানে ওই যে আমাদের বিরোধী বিএনপির দল নেমে এসে আওয়ামী লীগ নিধন করে, মানে তারা একা একা ইলেকশন করে আবার ক্ষমতায় যাবে তার যা স্বপ্ন দেখছে, তারা আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পিটিয়ে মুক্তিপণ দাবি করছে, মুক্তিপণ নিচ্ছে এবং থানায় ধরিয়ে দিচ্ছেন। এগুলো সবই তো দেশের লোক দেখছে, এবং কোথা থেকে কোথায় নেমে গেছে। আজকে সবকিছুতেই বাংলাদেশের অবস্থান মানে একদম সর্বনিম্ন পর্যায়ে চলে আসতেছে, এবং সবকিছুতেই একটা মহা দুর্যোগের অপেক্ষায় আমাদের বাংলাদেশ আছে। আমি মানে কারণ নতুন চাকরি হচ্ছে না, চাকরি চলে যাচ্ছে, মানুষের আয় ইনকাম কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে মানুষ ইচ্ছা না হলেও অনিচ্ছা সত্ত্বেও বেড়ে হয়ে আসবে এটার বিরুদ্ধে। এটাই স্বাভাবিক, এটা হতেই পারে। জুলাই সনদটাকে আপনারা কিভাবে দেখেন? কিসের সনদ টনদ? একটা মানে একটা যদি গণতান্ত্রিক মানে যখন পার্লামেন্ট আসবে তখন তারা কিভাবে নিবে সেটা। এই অবৈধ সরকার কি কি করলো এটা নিয়ে আমরা চিন্তা কিছুই করি না। আপনারা কিন্তু প্রফেসর ইউনূস কোর্টে যেতেন, কথা বলতেন, কোনোদিন জামিন দিয়েছেন, কোনোদিন গ্রেফতারও করার চেষ্টা করেন নাই। সেই ব্যক্তির নেতৃত্বে আপনারা কোথাও আর আইনের আশ্রয় পাচ্ছেন না আপনারা। সেটাই তো প্রশ্ন, তো সেটাই। আমাদের এখানে যারা আইন ভঙ্গ করছে, অ্যারেস্ট হয়েছে, আবার তারা জামিন পেয়ে গেছে। আজকে কেউ জামিন দিচ্ছে না। আজকে দেখেন আমার ছেলে আজকে আজকে 1.5 বছর ধরে জেলখানায়, মানে জামিনও দিচ্ছে না। বিচার প্রক্রিয়া আমরা বিচার করতেছে করবে, কিন্তু তার তো জামিন হওয়া উচিত ছিল, জামিন দিচ্ছে না। অনেক কিছু হচ্ছে, আপনার নিশ্চয়ই দেখতেছেন। মানে দেশটাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। যে দেশটা আজকে একটা সুন্দর দেশে পরিণত হয়েছিল, আজকে একটা ধ্বংসস্তূপ নিয়ে যাচ্ছে। তো নতুন একটা পরিস্থিতি আসছে, বাইরের থেকে মানবাধিকার সংগঠনগুলা কথা বলতে শুরু করছে তারা, যে এই যে ঢালাও মামলা, মানুষকে অনির্দিষ্টকাল আটকে রাখা, তারপরে সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, এই বিষয়গুলো নিয়ে তো কথা বলতে শুরু করেছে কিন্তু তারা।
এটার কথা বলা শুরু করবে, আমার তো মনে হয় এই দেশের মানুষ মানে কখনো মানে আহ, মানে অন্যায়ের কে প্রশ্রয় দেয়নি। মানে ঘুরে দাঁড়িয়েছে, কোনো না কোনো সময় ঘুরে দাঁড়িয়েছে। তো সেটাও ঘুরে দাঁড়াবে, আমরা সেটার অপেক্ষায় আমরা রয়েছি। দেশ কিন্তু তৈরি করা হচ্ছে আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচনের জন্য তৈরি করা হচ্ছে দেশটাকে। হ্যাঁ, এটা করছে আওয়ামী লীগকে, মানে নিজেরাই আবার আহ, জনগণের খুব কাছে প্রিয় দল হিসেবে আবার প্রতিষ্ঠিত করে দিচ্ছে। এবং আওয়ামী লীগের সবাই মনে করছেন যে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা সমস্যা তৈরি হচ্ছিল সেই মেরামত হয়ে গেছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। জনপ্রিয়তা আগের চেয়ে আরো বেড়ে গিয়েছে। এখন তো সেইখানেও তাদের ভয়ের কারণ, যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার ফিরে আসেন তাহলে তাদের কি হবে, সেই জন্যই তাকে তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার সিদ্ধান্তটা তড়িৎ গতিতে করার জন্য প্রচেষ্টা নিচ্ছে। কিন্তু উনি তো আবার ফিরে আসার নজির আছে, উনি বাইরে থেকে বাধা দিলেও ফিরে আসেন, এটাও কিন্তু ভয় পাচ্ছে। বলতেছেন উনি মানে যদি এই ঠিক মতো এই কোর্ট চলে তাহলে তিনি এই কোর্টে এটা করবেন, চ্যালেঞ্জ করবেন, কিন্তু সেই সুযোগটা তো এরা দেয়নি। আমিও তো চিন্তা করছিলাম আমি সারেন্ডার করবো, তারপরে দেখলাম যে যেখানে জামিন দিচ্ছে না সেখানে সারেন্ডার করা ঠিক হবে না, এই জন্যই আমরা সারেন্ডার করিনি। কোন সময় আপনি চিন্তা করছেন আপনি সারেন্ডার করবেন এটা? মানে যখন ঢাকায় ছিলাম, আমি তো সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত ঢাকায় ছিলাম। মানে জামিনের নিশ্চয়তা নেই, প্লাস কোর্টে হামলা করা হয়, ওই পরিস্থিতির কারণে আপনারা সারেন্ডারের চিন্তা করেন নাই।